নির্বাচন যত দেরিতে হবে ততই বাড়বে ষড়যন্ত্র, চুয়াডাঙ্গায় বিএনপি সম্মেলনে তারেক রহমান। নেতাকর্মীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। আন্দোলনে ছাত্র জনতার উপর ২৮ রাউন্ড গুলি ছোড়ার কথা স্বীকার চট্টগ্রামের তৌহিদুলের। এক ছবি হাজারো পৃষ্ঠার চেয়ে শক্তিশালী, মন্তব্য অর্থ উপদেষ্টার। লাশের স্তূপে আহতদের চিকিৎসা দেওয়ার অভিজ্ঞতা জানালেন ডিএমসির ডাক্তাররা। জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবার সহায়তা দিল বরিশালে। সংসদ নির্বাচনের আগে স্থানীয় ভোটের পক্ষে সংস্কার কমিশন, না ভোট ফিরিয়ে আনা সহ বেশ কিছু সুপারিশ গণমাধ্যম কর্মীদের। 3টি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ। যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধির দ্বারাই সকল সংস্কারের সূচনা ও বাস্তবায়ন সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা বিএনপির কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে। আর বিএনপি মহাসচিব শঙ্কা প্রকাশ করে বলেছেন, কেউ কেউ আছেন যারা নির্বাচনই চান না। রুবেল হাসানের ক্যামেরায় চুয়াডাঙ্গা প্রতিনিধি জিশান আহমেদকে সাথে নিয়ে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন হয় সীমান্তবর্তী চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের। দীর্ঘদিন প্রকাশ্যে এমন কাউন্সিল করার সুযোগ হয়নি বিএনপির। পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ 14 বছর পর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক এই সম্মেলন। শহরে যেমন সাজ রব, ঠিক তেমনি ব্যাপক উৎসাহ আর আগ্রহ ছিল আমন্ত্রিত প্রায় 3000 কাউন্সিলর ডেলিগেট সহ জেলার সর্বস্তরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে। কাউন্সিলের উদ্বোধক হিসেবে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কারের আগে নির্বাচন নয় বলে হুমকি দেয়া হচ্ছে, কিন্তু সংস্কার বাস্তবায়নে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট প্রয়োজন। এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। প্রান্তের এই জেলার গুরুত্বপূর্ণ কাউন্সিলের প্রধান আকর্ষণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যে তুলে ধরেন নির্বাচনে গুরুত্ব। বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করতে নির্বাচন প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ উপদেষ্টা যে সকল সংস্কারের কথা বলছেন, সকল সংস্কারের বাস্তবায়ন একমাত্র সম্ভব, সূচনাও একমাত্র সম্ভব, বাস্তবায়ন করাও একমাত্র সম্ভব শুধুমাত্র একটি প্রকৃত নির্বাচনের মাধ্যমে। যদি প্রকৃত জনপ্রতিনিধিরা নির্বাচিত হয় তাহলেই একমাত্র সম্ভব। তারেক রহমান বলেন, সব ষড়যন্ত্র থেকে দেশকে নিরাপদ রাখতে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশের সমস্যাকে ধীরে ধীরে সমাধান করতে পারে। স্বৈরাচারের সময় শুরু হয়েছিল, স্বৈরাচার করে গিয়েছে, এই সমস্যার গিট্টু আরো বৃদ্ধি পাবে। একমাত্র একটি নির্বাচনের মাধ্যমে সম্ভব ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে দেশের সমস্যাগুলোর সমাধান করা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার পতনের পর বিএনপিকে নিয়ে মানুষের প্রত্যাশা বেড়েছে। দায়িত্ব নিতে হলে দায়িত্বশীলভাবে নিজেদের গড়ে তুলতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। অবশ্যই দরকার প্রকৃত। বিএনপির 3 অঙ্গ সংগঠনের দেশজুড়ে যৌথ সম্মেলন কিংবা দলের বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা অথবা চুয়াডাঙ্গা জেলা বিএনপির এই কাউন্সিলের মতো কাউন্সিল বিএনপিকে আধুনিক এবং যুগোপযোগী হিসেবেই পরিচিত করবে এমন প্রত্যাশা দলটি। সেই সঙ্গে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলের নেতৃত্ব নির্বাচনকে ইতিবাচক হিসেবেও দেখছেন সকলে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। চট্টগ্রামে ছাত্র জনতার আন্দোলন দমাতে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে আওয়ামী লীগ নেতারা, যারা প্রশিক্ষিত ও ভয়ঙ্কর। এমনই এক ভাড়াটে খুনিকে গ্রেফতার করেছে পুলিশ। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নামা শিক্ষার্থীদের উপর 28 রাউন্ড গুলি করে ওই সন্ত্রাসী। গত 4 আগস্ট আন্দোলনরত শিক্ষার্থীদের এই অস্ত্র দিয়ে 28 রাউন্ড গুলি করে তৌহিদুল ইসলাম। সরকার পতনের পর পালিয়ে বেড়ায় দেশের বিভিন্ন অঞ্চলে, তবে শেষ রক্ষা হয়নি। গতকাল সাতক্ষীরার কামালনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 5টি হত্যা মামলা সহ তার বিরুদ্ধে রয়েছে 12টি মামলা। পাকিস্তানি তৈরি একটি অস্ত্র শুটার গান, এটি দিয়ে সে গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলন চলাকালে সে একাই 28 রাউন্ড গুলি ফায়ার করেছে বলে সে আমাদের পুলিশের কাছে স্বীকার করেছে। গ্রেপ্তার হওয়া এই তৌহিদ তালিকাভুক্ত সন্ত্রাসী। অন্ধকার জগতে তার পরিচিতি ভাড়াটে খুনি হিসেবে। 5,000 টাকার বিনিময়ে চান্দগাঁওয়ের ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরালের নির্দেশে গুলি চালানোর কথা স্বীকার করেন তিনি। এর মধ্যে বলতে যে তোকে টাকা দিব, আর আমারও পুরনো অনেক মামলা আছে, এই কাজটা করলে মামলা সব 5,000 টাকা কাউন্সিলর এসরাল আর মদিনে দ্বারা এরা দিয়েছিল। তৌহিদ গ্রেফতার হলেও উদ্ধার হয়নি তার ব্যবহৃত অস্ত্রটি। তবে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলা চালানো সব সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানায় নগর পুলিশের এই কর্মকর্তা। এদেরকে আইনের আওতায় আনার জন্য যে অব্যাহত প্রচেষ্টা সেটা আমাদের চলমান রয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি এবং আমরা আশাবাদী যে যারাই এই ঘটনায় প্রকাশ্য অস্ত্র ব্যবহার করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে সক্ষম হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। একটি মাত্র ছবি হাজারো পৃষ্ঠার প্রতিবাদের তুলনায় শক্তিশালী। জুলাই অভ্যুত্থানের দেয়াল চিত্র দেখে এই মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে বিশ্বব্যাংকের আয়োজনে রাজধানীর পান্থপথে দৃক গ্যালারিতে শুরু হয়েছে ওয়াল আর্ট প্রদর্শনী পেইন্ট দ্য স্কাই মেক ইট ইয়োর্স। সেখানে স্থান পায় জুলাই আন্দোলনে তরুণদের আঁকা বিভিন্ন দেয়ালচিত্র। তাদের দাবি এবার সরকারিভাবেও নেওয়া দরকার গ্রাফিতি সংরক্ষণের উদ্যোগ। বাংলাদেশের দেয়ালগুলো ন্যায় বিচারের জন্য কাঁদছে। আন্দোলনে হতাহতদের সম্মান জানাই। তাদের আঁকা ছবিগুলো হৃদয়ে স্পর্শ করেছে। তরুণদের উদ্যম আকাশচুম্বী। তাদের এসব শক্তিশালী চিত্রকর্মগুলোকে সম্মান জানাই। এগুলো ভবিষ্যৎ প্রজন্মকে আরও সচেতন হতে অনুপ্রাণিত করবে। In one painting, he expressed about 100 pages of write-up. You see how a child has expressed the peace. শান্তির বাণী, অলিভ অয়েল, অলিভ লতাও, সেটা ইভেন বড়রাও হয়তো এতটা চিন্তা করতে পারবে না। চিকিৎসা খাতে রাজনীতি রুখে দেওয়ার আহ্বান জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বলেন, রাষ্ট্র সংস্কার এবং দেশ পুনর্গঠনে সবার মতামত প্রয়োজন। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেল কলেজ শীর্ষক সেমিনারে একথা জানান তিনি। এর আগে আহতদের চিকিৎসায় হাসপাতালটির অবদান তুলে ধরা হয়। 18 ও 19 জুলাই, তারপর 4 ও 5 আগস্ট। চারপাশে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। আহতদের নিয়ে বিভিন্ন হাসপাতালে ছোটেন সাধারণ মানুষ। মরদেহের বেশিরভাগই ঠাঁই পায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আগে থেকেই সেখানে ছিল শখানেক মরদেহ। ইমার্জেন্সি, আইসিইউ, সাধারণ ওয়ার্ড সবখানেই আন্দোলনে আহতরা। মেঝের পর সিঁড়িতে জায়গা হয় কারো কারো। গায়ে গুলি 10টি, কারো 15 থেকে 20টি। ক্যাজুয়ালিটিতে 314, নিউরোসার্জারিতে 136, অর্থোপেডিক্সে 77 সহ শত শত রোগীর চিকিৎসা দেয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সেদিনগুলোই ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন ডাক্তার আবরার হামিম। জানান, লাশের স্তূপের মধ্যেও আহতদের চিকিৎসা দেওয়ার সেই অভিজ্ঞতা। রক্তাক্ত লাশ একের পর এক আসতে থাকে। আমার স্পষ্ট মনে আছে, আমরা সেই 8 নম্বর রুমে, 7 নম্বর রুমে লাশের উপর দিয়ে আমরা হাঁটি। অর্থোপেডিক্স বিভাগের ডাক্তার শহীদুল ইসলাম আকন্দ আন্দোলনকারীদের চিকিৎসায় পুরো টিম সহ ঝাঁপিয়ে পড়েন। অথচ তৎকালীন সরকার তাকে বদলি করে দেয়। যাদেরকে আপনারা চিকিৎসা দিচ্ছেন এরা কিন্তু ওই দুষ্ট প্রকৃতির ছেলে, যারা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গাড়ি পুড়িয়েছে, যারা মাত্র বিভিন্ন ভবনকে, সড়ক ভবনে আগুন দিচ্ছে,
মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হলো যে আপনি যা করতেছেন ঠিক আছে, কিন্তু আপনাকে মনে করাই দেওয়া হলো যে আপনি কতটুকু করবেন কতটুকু করবেন না। জুলাই আন্দোলনে ঢাকা মেডিকেল শীর্ষক এই সেমিনারে মেডিকেল শিক্ষার্থীরা তুলে ধরেন রাজনৈতিক চাপের নানা অভিজ্ঞতা। আমি দিলাম এখানে অত্যাচার হয়েছে, কোনো দলীয় কিছু মেনশন করে নাই, এইটার জন্য ডাকা হবে, এইটার জন্য জেরা হবে, অমুক দল করো কিনা তমুক দল করো কিনা। যদি ওই কথাটা একটু কেউ রিজিক থাকে তার নেক্সট হচ্ছে কি টাকা থেকে বের করে দাও, মারধর বোনাস। মেডিকেল শিক্ষার্থীদের দাবি চিকিৎসা সেক্টরে কোনো রাজনীতি না থাকুক। উপদেষ্টা আসিফ মাহমুদও পেশাগত জায়গায় রাজনীতি রুখে দেওয়ার পক্ষে। 4ই আগস্ট প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শান্তি সমাবেশ বের হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে, এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারাও রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা থাকবে। রাষ্ট্র সংস্কার আর দেশ পুনর্গঠনে সবাইকে মতামত দেওয়ার আহ্বান জানান আসিফ মাহমুদ। বিগত ফ্যাসিবাদী সরকারের আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এবং চিকিৎসা ক্ষেত্রে গণ অভ্যুত্থানে নিহত বরিশাল বিভাগের ৭৯ জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। দুপুরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রত্যেক পরিবারের হাতে আর্থিক সহায়তার ৫ লাখ টাকার চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জানানো হয় পর্যায়ক্রমে প্রত্যেক শহীদ পরিবারকে পুনর্বাসন করা হবে। অনুষ্ঠানের শুরুতেই বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপস্থিত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। খোঁজ খবর নেন পরিবারের সদস্যদের, প্রতিশ্রুতি দেন হত্যাকারীদের বিচার নিশ্চিতের। তার পরিবারের 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ না, এদেরকে খুন করার সময় তার বুকটা একটুকুও কাঁপে নাই। এই বাংলাদেশে তাদের বিচার হওয়ার প্রশ্নে কারো একটা কথা হওয়া উচিত না। তাদেরকে পুনর্বাসনের প্রশ্নে তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার কোনো প্রশ্নই আসে না। বক্তারা বলেন, শহীদ পরিবার ও আহতদের নিয়ে গড়ে তোলা হবে ভবিষ্যৎ বাংলাদেশ। সনদের আওতায় আসবে শহীদরা, ব্যবস্থা করা হবে মাসিক সম্মানীর। যারা শহীদ পরিবার আছেন এবং যারা আহত আছেন তারাই আমাদের সবচাইতে বড় শক্তি, এবং তাদেরকে নিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ব। প্রত্যেক শহীদ পরিবারের অন্তত একজনকে চাকুরির ব্যবস্থা করা, তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এবং যদি প্রয়োজন হয় তাদের মাসিক সম্মানের যে ব্যবস্থা করা সেটি আমরা করব। জুলাই গণ অভ্যুত্থানে যারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের বিচারের দাবি জানান শহীদ পরিবারের সদস্যরা। আমার সন্তান, আমার বুকটা খালি হয়ে গেছে, আমি ঘুমাইতে পারি না, আমার চোখ বালিশ ভিজে যায়। 15 ব্যাগ বেলার দিয়েও আমার ছেলেকে বাঁচানো যায় না ঢাকা মেডিকেল। আমার একটাই ছেলে, কিন্তু আমরা চাই এই খুনিদের বিচার। আমি যতটুকু দেখেছি সরকারের পক্ষ থেকে যথেষ্ট আন্তরিক এই বিচার প্রক্রিয়া যত দ্রুত সম্ভব সমাধান করার জন্য। তারপরও যেহেতু এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখছি না, সেক্ষেত্রে অবশ্যই আমরা এটার দাবি জানাচ্ছি দ্রুত এটার বিচার ব্যবস্থা প্রক্রিয়া দিন কমপ্লিট করার জন্য। বরিশাল বিভাগের 6 জেলার ৭৯ শহীদ পরিবারের হাতে তুলে দেয়া হয় আর্থিক সহায়তার চেক। পর্যায়ক্রমে সবার হাতেই অনুদানের চেক পৌঁছে দেয়া হবে। ফাউন্ডেশনের তথ্য মতে এই বিভাগের শহীদ হয়েছেন 134 জন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে। এ সময় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, না ভোট ফিরিয়ে আনা, প্রার্থীর অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিত সহ বেশ কিছু মতামত তুলে ধরেন। কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের কথা বলেন। সে সাথে গণমাধ্যম কর্মীদের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলেও জানানো হয়। নিরপেক্ষ অংশগ্রহণমূলক জাতীয় স্থানীয় নির্বাচন আয়োজনে বিভিন্ন অংশীজনের সাথে ধারাবাহিক সংলাপ করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, যার অংশ হিসেবে সকালে নির্বাচন ভবনে কমিশনের সাথে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় হয়।
বৈঠকে কমিশনের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। 3টি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট এই কারচুপি, অনিয়ম এবং ভুয়া নির্বাচনের সাথে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, শুধু পদত্যাগ করে গেলেই চলবে না। নির্বাচন কমিশনার নিয়োগ আইন এটি হালনাগাদ করা দরকার, আধুনিক করা দরকার। যারা নির্বাচন করবে তারা গণমাধ্যমের সঙ্গে, মালিকানার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে পারবে না। পরবর্তী সরকার যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসে তারা যাতে বাস্তবায়ন করে। রাষ্ট্রপতি পদে যিনি নির্বাচন করবেন তিনি নির্দলীয় ব্যক্তি হবেন। এ সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার উপর জোর দেন। বলেন তার আগে সংস্কার জরুরি, নয়তো পুরো প্রক্রিয়াটি থেমে যাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনটা হওয়া উচিত। এর কারণ হচ্ছে স্থানীয় নির্বাচনটা করার কারণে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়বে। এখন এত সংস্কার হচ্ছে, এইগুলোকে সংস্কারটা শেষ না করে যদি আমরা স্থানীয় নির্বাচনে যাই তাহলে কিন্তু সংস্কারটা ঝুলে যাবে। কমিশন প্রধান বদিউল আলম মজুমদার জানান, সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই, অর্থের উৎসসহ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন সাংবাদিকরা। রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হওয়ার কথা বলেছেন, তারপরে স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ার এবং সংসদীয় পদ্ধতিতে নয় ওনারা বলছেন, কারণ ওখানে দলীয়করণ হতে পারে। তারপরে অর্থের উৎসের স্বচ্ছতা যেন নিশ্চিত হয়। তারপরে নির্বাচন কমিশন রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেন এগুলো নিয়োগপ্রাপ্ত হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান জানান, সাংবাদিকরা প্রযুক্তি ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নিতে বলেছেন। তারা প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তা করার জন্য আমাদেরকে অনুরোধ করেছেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। দেশের মানুষ এখনও প্রজা থেকে নাগরিক হয়ে উঠতে পারেনি, তাই 54 বছরেও জন আকাঙ্ক্ষার রাষ্ট্র গড়া সম্ভব হয়নি। যমুনা টেলিভিশনের এক গোলটেবিল আলোচনায় বক্তারা একথা বলেছেন। রাজনীতিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন শীর্ষকে আয়োজনে তারা বলেন, দেশে যখন সংস্কার প্রক্রিয়া চলমান তখনও মানুষকে রুটি রুজির কথায় ভাবতে হচ্ছে। অতীতে দেশে গণতন্ত্রের চর্চা হয়নি, হয়েছে পরিবারের তোষামোদি। এই অবস্থা থেকে বের হতে না পারলে আবারও ফ্যাসিবাদী শাসন কায়েম হবে বলে মনে করেন আলোচকরা। রাজনীতিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন শীর্ষক গোলটেবিল আলোচনা, যমুনা টেলিভিশনের সাথে যৌথ আয়োজক USAID ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। রাজনীতিক, পেশাজীবী, শিক্ষার্থী, সংস্কৃতি অঙ্গন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন এই আয়োজনে। তারা বলেন, মানুষের সমস্যা বলার ও শোনার প্ল্যাটফর্ম কম। একটা আদিবাসী আমি যদি প্রান্তিক পর্যায়ে আছি, আমি যদি একটা রাজনৈতিক দল গঠন করতে চাই, সেটাও কিন্তু আমার দ্বারা সম্ভব না, কারণ যে ক্রাইটেরিয়া দেওয়া আছে সেটা কখনো আদিবাসীর দ্বারা ফিল আপ হবে না। ঔপনিবেশিক যে ধাঁচের রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটা উৎখাতের সময় কিন্তু এখনই। আলোচনায় রাজনীতিকরা বলেন, এই ভূখণ্ডে প্রজায় রয়ে গেছে মানুষ, নাগরিক না হয়ে ওঠায় ঠিকমতো গড়ে ওঠেনি রাষ্ট্র। আমরা আসলে সকলেই দিন শেষে নিজেকে নিরাপদ রাখতে চেয়েছি, এবং এই নিজেকে নিরাপদ রাখতে চাওয়ার জন আকাঙ্ক্ষা থেকে আমরা মাফিয়াতন্ত্র বাংলাদেশে কায়েম করতে দিয়েছি। আমার চাকরি হচ্ছে না কেন, অথবা ওরা যারা আন্দোলন করেছে চাকরি বাকরি কোটাটা থাকবে না, রাষ্ট্র নিয়ে কারো আন্দোলন আছে। নির্বাচনের পরে এই রাষ্ট্রটা কিভাবে রিপাবলিকের আকাঙ্ক্ষা পূরণ করবে সেই কনভারসেশন কিন্তু নাই। মানুষ তার অধিকার নিয়ে কথা বলতে ভয় পায়। এই অবস্থা থেকে বের করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মত কারো কারো। সবসময় এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলা হয় যে আমি যখনই কোনো রাইটের কথা বলবো তখনই প্রথমে আমাকে বলতে হয় যে আমি রাইটের কথা বলতে কি আমার এক্সিস্টেন্সটাকে বিপন্ন করে ফেলছি কিনা। ডেমোক্রেসি তো এই জায়গায় অপারেট করার কথা ছিল। এত বছর ধরে আমরা যে ধরনের শাসনের অধীনে থেকে এসেছি, তাতে আমরা নাগরিক হয়ে উঠবো কেমন করে? ওঠার তো কোনো জায়গা ছিল না। যদি আপনি দেখেন, বাংলাদেশের সংসদের রিপ্রেজেন্টেশন হচ্ছে প্রায় 80% হচ্ছে ব্যবসায়ী। আলোচকরা বলেন, দারিদ্র্য দূর করতে না পারলে এবং রাজনীতিকরা জনগণের ভাষা না বুঝলে সত্যিকারের রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। যদি ভোটিং সিস্টেমটা থাকতো ঠিকঠাক মতো, তাহলে দেখতেন অনেক কিছু ঠিক হয়ে যেত। কিন্তু আপনি তো ভোটিং সিস্টেমটাই বন্ধ করে দিচ্ছেন। আপনি বলছেন যে তোমার কিছুই বলার দরকার নাই, আমি যেভাবে বলবো তোমার কাজ হলো খালি জিন্দাবাদ বলা আর আমার হাততালি দেওয়া, আর যদি এই দুটো না পারো তাহলে তুমি আমাকে ভয় পাবা। স্টেটটা যদি একটু কানেক্ট করতে পারতো, পলিটিক্সটা যদি একটু কানেক্ট করতে পারতো, আমি বলবো না সিঙ্গাপুর এসব শব্দ আমি উচ্চারণ করতে চাই না, কিন্তু দেশটা তো অনেক সমৃদ্ধ হতো। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের জন্যই কাজ করে যাচ্ছে। গণতন্ত্র যখন থাকে না, তখন তো মানুষের কথা বলার কোনো স্বাধীনতা থাকে না। এই সরকার যেটা করেছে সেটা হচ্ছে যে মানুষকে প্রথমত কথা বলার সুযোগ দিয়েছে। মানুষ কিন্তু কথা বলতে পারছে,
যে কোনো ফোরামই হোক, যেভাবেই হোক, এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কথা বলার জন্য কারো শাস্তি হয়নি, কাউকে আইনের মুখোমুখি হতে হয়নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যমুনা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট ও প্ল্যানিং এডিটর রোকসানা আঞ্জুমান নিকোল। তিনি বলেন, গণমাধ্যম চাপমুক্ত হয়েই কাজ করছে। সাংবাদিক যখন আসলে দায়মুক্ত থাকে, কারোর প্রতি দায়বদ্ধতা তার থাকে না, সকল প্রতিষ্ঠানই আসলে স্বাধীনভাবে কথা বলতে পারে, যুগ যেমনই হোক। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারো ভালো লাগে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তাই সরকারের উচিত আগে ক্ষুধা নিরসনে কাজ করা। সন্ধ্যায় রাজধানীর নতুন বাজার এলাকায় নাগরিক ঐক্য ঢাকা মহানগর উত্তরের জনসভায় তিনি বলেন, সবার মুখে আজ দেশ বদলের আকাঙ্ক্ষা। মানুষ সাথে সাথে সংস্কারও চায়, ভোটও চায়। বলেন, শেখ হাসিনা জনকল্যাণে কাজ করেনি বলে বিদেশিরা তাকে টাকা ধার দেয়নি। তবে ডক্টর ইউনূসকে $8 বিলিয়ন অনুদান দিয়েছে। দেশের 6 কোটি মানুষের কোনো আয় নেই উল্লেখ করে মান্না বলেন, নাগরিক ঐক্য ক্ষমতায় গেলে দেশের প্রতিটি দরিদ্র পরিবারকে সহায়তা করা হবে। মানুষের পেটে যদি ক্ষুধার আগুন জ্বলে, ওর কাছে কোনো সংস্কার ভালো লাগে না, ওর কাছে কোনো ভোট ভালো লাগে না, কোনো ভালো কথা তার কাছে ভালো লাগবে না। অতএব সরকারের দায়িত্ব প্রথম হচ্ছে দেশের মানুষের ক্ষুধা দূর করা। আমি আবারও বলি আপনাদের কাছে, যারা বলে বাংলাদেশ গরিব দেশ, এই দরিদ্র মানুষের দারিদ্র দূর করা যাবে না, ওরা হয় জানে না, নইলে ভণ্ড। রোহিঙ্গা সংকটের সমাধান না হলে বিপদ বাড়বে। মিয়ানমারকে এই বার্তা না দিতে পারলে কাজ হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর এই সংকট এখন খুবই জটিল অবস্থায় আছে, দ্রুতই এর সমাধান হবে না এমন আশঙ্কা তার। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মিয়ানমারের সাথে সই হওয়া চুক্তিতে রোহিঙ্গা শব্দটা না থাকা গেল সরকারের বড় একটা ভুল। রোহিঙ্গা সংকট নিয়ে এই জাতীয় সংলাপের আয়োজক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। উদ্বোধনী সেশনে এই সংকটের বহুমাত্রিক চ্যালেঞ্জ ও প্রভাব নিয়ে কথা বলেন বক্তারা। এ সময় তাদের জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বলার সমালোচনা করেন জাতিসংঘের প্রতিনিধিরা। মনে রাখতে হবে, বাংলাদেশের সীমানা বা প্রতিবেশী রাষ্ট্র কোনোটাই বদলাবে না। সরকার তাদের বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে, তার মানে রোহিঙ্গাদের শরণার্থী মনে করে না। এটা স্বীকৃতি দেয়া হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টা আরও প্রশংসিত হবে। তবে এই সংকটকে মানবিক দৃষ্টিকোণের বাইরে ভিন্ন ফ্যাক্টরগুলোকেও বিবেচনায় নেয়ার পরামর্শ দেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ দূত। প্রতিদিনই আন্তর্দেশীয় নিরাপত্তা হুমকি বাড়ছে এটা নিয়ে। এটা কেবল চট্টগ্রাম বা কক্সবাজার কিংবা কেবল রোহিঙ্গা ক্যাম্পেই না, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রতিদিনই মাদক পাচার, মানব পাচার ও চোরাকারবারিদের সামাল দিতে হচ্ছে। Drug cartels, drug trafficking, human trafficking, atrocities and criminal activities of all proportion. এই প্রথম রোহিঙ্গা ইস্যুতে এক টেবিলে বসেছিলেন বাম ও ডানপন্থী নেতারা। সেখানে রোহিঙ্গা সংকটের ভয়াবহতা তুলে ধরার পাশাপাশি এ নিয়ে ঐক্যমত তৈরির তাগিদ ছিল তাদের। এই প্রবলেমটা শুধু ডিপ্লোম্যাটিক্যালি বাইল্যাটারালি দেখলে হবে না, It has to be solved politically. এটা ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বলে আমার অবজারভেশন। পাতাইও একটা এলাকা আছে বান্দরবনের খুবই কাছে। এই জায়গায় কিন্তু আরাকান আর্মি যেটা তাদের দখলে। মৌচাকে ঢিল মারার মতো কোনো সামরিক অ্যাডভেঞ্চারিজম পক্ষের শান্তিপূর্ণ সমাধান করতে। এই আয়োজনে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বিগত আওয়ামী লীগ সরকারের রোহিঙ্গা ইস্যুতে ভুল সিদ্ধান্তের সমালোচনা করেন। আপনাকে একটা স্ট্রেংথ থেকে নেগোশিয়েট করতে হয়। প্রথম হচ্ছে আপনার ন্যাশনাল কনসেনসাস, আপনার সাথে জাতি আছে কিনা, বিকজ দিজ আর দ্য ইস্যুস ওয়েদার ইউ আর ক্যারিং ইউর নেশন, আপনার লোকজন আপনার সাথে আছে কিনা, এন্ড ইউ হ্যাভ এ ন্যাশনাল কনসেনসাস যারা আপনাকে ব্যাক করছে। নাম্বার 2 হচ্ছে আপনার স্ট্রেংথটা কি, আপনার বর্ডারের স্ট্রেংথ কি, আপনার মিলিটারি স্ট্রেংথ কি, আপনাকে তো সেটা কিছুটা হলে ডেমনস্ট্রেট করতে হবে। সমাপনী সেশনে যুক্ত হয়ে পররাষ্ট্র উপদেষ্টাও মিয়ানমারের জটিল অবস্থা ব্যাখ্যা করে নিজেদের অবস্থান শক্ত করার কথা বলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অবশ্যই নেগোশিয়েট করতে হবে, কিন্তু পাশাপাশি যদি তারা
না আসে নেগোশিয়েটেড সেটেলমেন্টে, তাহলে তাদের যে ক্ষতি হবে সেটারও নিশ্চয়তা থাকতে হবে। There has to be a guarantee that they have interest in a peace agreement. Unless they feel like that, they will not come to it. তবে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত পাঠানোই যে টেকসই সমাধান সে বিষয়ে একমত ছিলেন সবাই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। প্রতিযোগিতা ছাড়াই এতদিন বিদ্যুৎ ও জ্বালানি খাতের কেনাকাটা হয়েছে, তবে সরকারি সক্ষতায় এখন আর ব্যবসা করা যাবে না, এমন প্রতিশ্রুতি দিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি জানিয়েছেন ৩ মাসে এ খাতে সাশ্রয় হয়েছে ৩৭০ কোটি টাকা। শিল্পে জ্বালানি নিশ্চয়তা নিয়ে আলোচনায় বাণিজ্য উপদেষ্টা ব্যবসায় যোগসাজশ বন্ধের আশ্বাস দেন। ব্যবসায়ীরা জানান, জ্বালানি সংকটের সমাধান না হলে দিন দিন আরও রুগ্ন হবে দেশের শিল্প খাত। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে গেল কয়েক বছর ক্রমান্বয়ে কমছে শিল্পের প্রবৃদ্ধি। 2020-21 অর্থ বছরে শিল্প খাতে প্রবৃদ্ধি ছিল 10.29%। 2023-24 অর্থ বছর তা কমে দাঁড়িয়েছে 6.66%। পাইপলাইন তো বেশি নিতে পারবে না। শনিবার সকালে বাংলাদেশ চেম্বার অ্যান্ড ইন্ডাস্ট্রিজ BCI এর আয়োজনে শিল্প খাতে জ্বালানি সংকট উত্তরণ শীর্ষক আলোচনায় উঠে আসে সার্বিক দিক। এ সময় ব্যবসায়ীরা উৎপাদনে বাধা হিসাবে গ্যাস ও বিদ্যুৎ সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদ, আইন শৃঙ্খলার অবনতি, শ্রম অসন্তোষ সহ বেশ কিছু দিক তুলে ধরেন। অর্থনীতি ঠিক রাখতে হলে ইন্ডাস্ট্রিতে আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই ও রিজনেবল প্রাইসে এনশিওর করার কোনো বিকল্প নেই। গ্যাস শেষ হয়ে যাবে 2030-এর মধ্যে, অথচ এগ্রেসিভ উদ্যোগের অভাব। তখন মনে হয় কি পাপি না করলাম দেশে ইনভেস্টমেন্ট করে। গাজীপুর, নারায়ণগঞ্জ দিনে 5 থেকে 7 বার পাওয়ার আসে যাচ্ছে, মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, প্রোডাকশন লস হচ্ছে। উদ্যোক্তারা জানান, জ্বালানির অভাবে শুধুমাত্র পোশাক খাতে উৎপাদন কমেছে 30 থেকে 35%। এর মধ্যে বন্ধ হয়েছে প্রায় 200 কারখানা। 200 ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, আর 300 পাইপলাইনে আছে, পার্শিয়ালি বন্ধ। এখন আমরা কারখানা চালাতে পারছি না কেন? ওই যেসব মিল বন্ধ হয়ে গেছে তারা গেটে এসে ভাঙচুর করছে, যে আমাদের চাকরি দিতে হবে। তা আমি তো নিজেই বন্ধ করে দিব। আমাদের 22 লক্ষ লোক এখন এমপ্লয়মেন্টের পাচ্ছে না। আমার মনে হয় বাংলাদেশের পরিসংখ্যান যদি আমি ধরি, এর থেকে একটা মিথ্যা পরিসংখ্যান দুনিয়ায় কোথাও আপনি পাবেন না। সংকট সমাধানে সরকারি ক্রয় খাতে দুর্নীতি এবং অপচয় বন্ধে পদক্ষেপ নিয়েছে সরকার। জানানো হয়, গেল 3 মাসে সরকারি খাতের জ্বালানি ক্রয়ে সাশ্রয় হয়েছে বড় অঙ্কের অর্থ। যেখানে বিনিয়োগটা হওয়ার দরকার ছিল সেখানে বিনিয়োগটা হয় না, যেখানে বিনিয়োগটা অপ্রয়োজনীয় ছিল, যেটা অপচয় হয়েছে, সেখানে বিনিয়োগটা হয়েছে। পরিচয়ে ব্যবসা, এইসব ব্যবসা কিন্তু খুব দীর্ঘস্থায়ী হয় না। আপনারা জানেন, আদানির US কোর্টে ইন্ডাইটেড হয়েছে। আমাদের এখানেও যারা সরকারের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে ব্যবসা তুলে, এটা কিন্তু ব্যবসার কোনো ভিত্তি হতে পারে না। আমি সরকারি কর্মকর্তাদের বলি যে এই যে সরকারের সঙ্গে সখ্যতার ভিত্তিতে কিন্তু তোমার ভবিষ্যৎ হবে না। এমন এক সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা বিচারহীনতার মধ্যে দিয়ে এবং এক পেশে একটা ক্রোনি ক্যাপিটালিস্ট একটা সিস্টেমের মধ্যে আমরা ইভলভ করছিলাম। অ্যাক্রুড ইন্ডাস্ট্রিয়াল ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, যেগুলো সরকারের সংযুক্ত হওয়ার পরে আমি যা জানতে পারছি, আমার কাছে কিছু মানুষের সিটি স্ক্যান করে ব্রেন দেখার ইচ্ছা হচ্ছে যে অ্যাকচুয়ালি হাউ পিপল ক্যান বি সো ক্রিমিনাল। নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে সরকারের উদ্যোগের কথা জানানো হয়। প্রতিটি শিল্প মালিককে আপনারা সতর্ক করবেন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। পুরোপুরি খুলে দেওয়া হয়েছে জনপ্রিয় শপিং মল যমুনা ফিউচার পার্ক। ব্যবসায়ী ও কর্তৃপক্ষের যৌথ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় শপিং মলটি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের ইন্ধনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ বৈঠক করে সমস্যার সমাধান করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সুযোগ নিয়ে হঠাৎ করেই শুক্রবার একদল বহিরাগত ঢুকে পড়ে ফিউচার পার্ক এলাকায়। আতঙ্কে নিজ নিজ দোকান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন ব্যবসায়ীরা। তাৎক্ষণিক আইন শৃঙ্খলা বাহিনী, ফিউচার পার্ক কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা মিলে সামাল দেন পরিস্থিতি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেন সবাই।
সিআইডি থেকে শুরু করে পুলিশ, তারপরে অন্যান্য যে টিম আছে, এটা আসলে আপনার হচ্ছে, তদন্ত হচ্ছে। যেহেতু সকল সমস্যার সমাধান এই মার্কেটের প্রতিনিধি বা এই মার্কেটের মালিক মনিকা ম্যাডাম আমাদেরকে বলছেন যে আপনাদের সব দাবি দেওয়া আমরা মেনে নিছি, অতএব আমরা আজ থেকে আমাদের মার্কেট খোলা। আলোচনা না করলে, তার সাথে না বসলে আসলে আমরা বুঝতে পারতাম না যে উনি এত ভালো মনের মানুষ। তা উনি আমাদেরকে যে আশ্বাস দিয়েছে, আমাদের যে ক্ষতিপূরণ হয়েছে তদন্তের মাধ্যমে আসল যারা চুরি করছে, যেটা সে বাইরের যারা চুরি করছে বা যে পক্ষের লোকে চুরি করছে, তাদেরকে 100 গজ মাটির নিচ থেকে হলে তারা এই চোরকে আমাদের ব্যবসায়ীদের সামনে তুলে ধরবে। সম্মিলিতভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জনপ্রিয় শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান কর্তৃপক্ষ। এটা একটা বড় ধরনের অঘটন, এটা বাইরের কোনো শক্তি দ্বারা এটা হয়েছে। সো এই ধরনের মলে চুরি হওয়া সম্ভব না, এবার কোনোভাবে একটা সংগঠিতভাবে এই জিনিসটা হয়েছে, সো এটা সঠিক তদন্ত করবে। এখন যেহেতু আপনারা আমাদের বিজনেস পার্টনার, মালিক পক্ষ আপনাদের সকল ক্ষতিপূরণে সব দিকে সহায়তা করবে। মালিকদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা এই মুহূর্ত থেকে মার্কেট আবার ওপেন করে দিলাম। এখন থেকে আবার মার্কেট খোলা থাকবে ইনশাআল্লাহ। ব্যবসায়ীরা অভিযোগ করেন, অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কিছু বহিরাগত মার্কেটে হামলা চালিয়েছে, ভেতরে ঢুকে মহড়া দিয়ে ভয়ভীতিও দেখিয়েছে। তাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 8 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর ফার্মগেটে মানসী প্লাজার আগুন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ফায়ার সার্ভিস জানিয়েছে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা না থাকা এবং ছোট বা সরু রাস্তা গলির কারণে ভবনের ভেতরে ঢুকে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে তাদের। ফার্মগেটের মানসী প্লাজা ইন্দিরা রোডের এই ভবনের আন্ডারগ্রাউন্ডে সকাল 9টার পর লাগে আগুন। খবর পেয়ে শুরুতে ঘটনাস্থলে আসে তেজগাঁও কলেজের বিএনসিসির সদস্যরা। তারা ফোন করে ফায়ার সার্ভিসে। বাইরে থেকে ঠিকমতো বোঝা না গেলেও ভেতরে জ্বলতে থাকে আগুন। নিচ থেকে শুধু ধোঁয়া উঠতেছে, তো কিসের ধোঁয়া উঠে, ওরা ওদের সিকিউরিটি আছে, ওরা দেখতে গেছে, তোরা হয়তো ভাইঙ্গা ডেঙ্গা দেখছে, তো সেখান থেকে অনবরত ধোঁয়া আসতেছে। জানমালের ক্ষতি হয় নাই, এখানে শুধু কাগজ ছিল, তাদের কিছু বসিয়ার ছিল। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। প্রায় 8 ঘন্টা চেষ্টার পর বিকাল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় তারা। দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, ভবনের সিঁড়ি ছোট হওয়ায় কাজে বেগ পেতে হয়েছে তাদের। এটার যে আগুন এবং ধোঁয়া, হিট, কোনোটাই বের হতে পারতেছিল না। শুধুমাত্র একটাই এক্সিট, যেটা হচ্ছে আমি আগেও বলেছি 2 থেকে 2.5 ফিট একটা সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই ভিতরে ঢুকতে হয় এবং এই সিঁড়ি দিয়েই বেসমেন্টের যত আগুনের হিট এবং ধোঁয়া এদিক দিয়ে বের হচ্ছিল, যার কারণে আমাদের ফায়ার ফাইটারদের ফায়ার ফাইটিং করতে অনেক বেগ পেতে হয়েছে। আন্ডারগ্রাউন্ডে লাগা আগুনের তাপে উত্তপ্ত হয়ে যায় নিচতলার ফ্লোর। বিস্ফোরণের ভয়ে মালপত্র সরিয়ে নেন দোকান মালিকরা। আপনি যদি এখানে খালি পায়ে পাড়া দিয়ে দেখেন, তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু অলরেডি মাটিটা ওভারহিট হয়ে আছে। যদি ওভারহিট এটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন এই যে এই সাইডটা পুরাটা যেটা আছে, পুরাটা কিন্তু ধসে পড়বে আর কি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। সন্ধ্যা 6:25 আগুন পুরোপুরি নির্বাপনের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নানা আয়োজনে পালন করা হলো তাজরিন ট্র্যাজেডির এক যুগ। 2012 সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুর তাজরিন ফ্যাশনে আগুনে পুড়ে মারা যান 117 জন। সন্ধ্যা 6টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনের সামনে কর্মসূচি পালন করে আহত শ্রমিক ও শ্রমিক সংগঠনের কর্মীরা। এ সময় তারা অভিযোগ করেন, আহত ও নিহতদের পরিবারকে এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। অর্থকষ্টে ভুগছে পঙ্গুত্ব বরণকারীরা। তারা আহতদের সুচিকিৎসা ও দোষীদের শাস্তির দাবি জানান। অনেকে সন্তান লেখাপড়া করতে পারতেছে না এবং অনেকেই যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবার অসহাবস্থা আছে, তারা এখন সমাজের বোঝা। যেহেতু দেলোয়ার হোসেন সে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে দোষী হিসাবে শ্রমিকরা গণ্য করেছে, দেশের মানুষ গণ্য করেছে। অতএব এই অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ এই খুনির বিচার করবে, এতটুকুই আশা করে। রাজধানীর উত্তরায় ঢাকা বোট ক্লাবে হয়ে গেল বিশেষ মেলা। শিশু ও নারীদের সাজসজ্জা এবং বর্ণিল পোশাকের বাহারি ছিল প্রতিটি স্টলে। ক্রেতাদের আকর্ষণ করতে স্টলে স্টলে দেওয়া হয়েছে বিশেষ ছাড়। মরিচবাতি ইভেন্ট অর্গানাইজারের উদ্যোগে এই মেলার বেশিরভাগই নারী উদ্যোক্তা। 2022 সাল থেকে যাত্রা শুরু করে সংগঠনটি। এবারের মেলার থেকে
ক্রেতাদের ভালো সাড়া মিলেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে সংগঠনের পরিচালক আমিনা ইয়াসমিন, মুশফিকা চৌধুরী ও শাকিলা আক্তার সহ অন্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। ভবিষ্যতে এটা আমরা আবারও অ্যারেঞ্জ করব এবং এইভাবে আমাদের নারী উদ্যোক্তারা, আমাদের ক্লাবের ভাবিরা বা আমাদের দেশের নারী উদ্যোক্তারা আরও বেশি ভালোভাবে বাজার জমাতে পারবে। ইংরেজি ভাষা শেখা আরও সহজ ও উপভোগ্য করে তুলতে দেশে চালু হলো পারলো অ্যান্ড ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাপ। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মাধ্যমে উদ্বোধন করা হয় অ্যাপটির। এতে উপস্থিত ছিলেন অ্যাডটেক এক্সপার্ট ও পারলোর প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ক্রেগ মাহনি। অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। সিলেটে বন্যা দুর্গতদের সাহায্যে এগিয়ে এলো বাহরাইনের সিলেট প্রবাসীদের সংগঠন। ক্ষতিগ্রস্ত পরিবারদের সহায়তার দান করেছে 9.5 লাখ টাকা। শুক্রবার রাজধানীর মানামার এক রেস্তোরাঁয় এই অর্থ হস্তান্তর সভার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সৈয়দ সুরমান মিয়ার সভাপতিত্বে সভাটি যৌথভাবে পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিষ্ণুপদ দেব এবং সাংগঠনিক সম্পাদক সম্রাট নজরুল সিদ্দিকী। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মাহফুজুর রহমান। গেস্ট অব অনার ছিলেন মৌলভীবাজার মাহবুব আলম হামিদ। প্রধান বক্তা হিসেবে কথা বলেন জসিমউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সোহেল আহমেদ। মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদ বাহরাইন কর্তৃক 2024 সালের মৌলভীবাজার বন্যা কবলিত মানুষের পুনর্বাসনের জন্য যে তহবিল সংগ্রহ করা হয়েছে, আমি ধন্যবাদ জানাই আমাদের মৌলভীবাজার জেলা ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দরে এবং পাশাপাশি যে টাকাটা আমরা বাংলাদেশে পাঠাচ্ছি এই অনুদানকে যেন আল্লাহ তাআলা কবুল করে। সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা খাতে সফলভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। সেই ধারাতেই আমিরাতের অটোপার্টস ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় ব্যক্তিত্ব বাপ্পি চৌধুরী। অটোপার্টস গ্রাহকদের কাছে ব্যাপকভাবে পরিচিত তিনি। দীর্ঘ 15 বছর ধরে সফলতার সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে। 2010 সালে চট্টগ্রাম থেকে আমিরাতে পাড়ি জমান বাপ্পি চৌধুরী ভাই আলাউদ্দিন ও সহোদর বোরহানকে নিয়ে শুরু করেন অটো পার্টসের ব্যবসা। এরপর দীর্ঘ 15 বছর ধরে সফলতার সাথে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। তৈরি করেছেন বহু বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো যেন, এবং কনসুলেট এবং সরকারকে, যন্ত্রপাতি সরকার যারা তাদেরকে অনুরোধ জানাবো যেন এই ভিসাগুলোর ব্যাপারে যেন ইউএই সরকারের সাথে আলোচনা করে, যেন আমরা ব্যবসায়ীদের জন্য খুব উপকার হবে এটা। বর্তমানে 4টি প্রতিষ্ঠানে চলছে জাপান, আমেরিকা ও অস্ট্রেলিয়া থেকে আমদানি করা গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে চলছে তার জমকালো ব্যবসা। এসব প্রতিষ্ঠানে কাজ করছে কমপক্ষে 1.5 শতাধিক বাংলাদেশি শ্রমিক। আমিরাতের পাশাপাশি ইউরোপ, আফ্রিকার বহু দেশেও রপ্তানি করছেন তার পণ্যগুলো। ইউজ কারেন ইন্টারন্যাশনাল জোন, এখানে পুরো ইন্টারন্যাশনালি এখানে মার্কেটিং করা হয়। আর এখানে বিভিন্ন দেশ থেকে, যেমন অস্ট্রেলিয়া, জাপান, ইউএসএ, সব জায়গা থেকে ইউজ কারেন আসা হয় এখানে। আলহামদুলিল্লাহ আমাদের প্রবাসী ভাইয়েরা এখানে, আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে 20,000 জনের মতো এখানে কাজ করেন। ইন্ডাস্ট্রি এরিয়াটা এটা সারা ওয়ার্ল্ড একটা ফেমাস এরিয়া, যেটা ইউজ পার্টস ইন্ডাস্ট্রি এখানে নামে পরিচিত। সারা ওয়ার্ল্ড থেকে নতুন নতুন লোক এখানে আসে, ক্রয় বিক্রয় করে এখানে। এই সেক্টরে যদি আসতে পারেন আরো আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, যদি শিখে আসতে পারেন আরো বেটার হবে। গাড়ি নিয়ে ব্যাপক শৌখিন আরব আমিরাত, বিশেষত দুবাইয়ের মানুষের কাছে চরম সমাদৃত এ ব্যবসায়ী ও তার পণ্য। ভবিষ্যতে আমিরাতের প্রতিটি প্রদেশে অন্তত একটি করে প্রতিষ্ঠান চালু করার পরিকল্পনা রয়েছে তার। এসব প্রতিষ্ঠান পরিচালনায় তিনি নিয়োগ করতে চান বাংলাদেশি শ্রমিকদের, প্রবাসীদের জন্য তৈরি করতে চান আরও কর্মসংস্থান। এ বিষয়ে আমিরাত দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। মেহেদি রুবেল, যমুনা নিউজ, সংযুক্ত আরব আমিরাত।